সাথে শেয়ার করা। অনেকেই হয়তো বা জানো, তারপরেও আমাদের জানা দরকার একটু। সেটা হচ্ছে আমরা এনার্জি সোর্সকে আমাদের এই কোর্সের বেসিসে আমরা আসলে দুইটা ওয়েতে ক্লাসিফাই করে নিচ্ছি। একটা হচ্ছে রিনিউয়েবল এবং আরেকটা হচ্ছে নন রিনিউয়েবল। আমরা মূলত নন রিনিউয়েবলের সাথে সবাই অনেক বেশি ফ্যামিলিয়ার, বিকজ এই এনার্জি সোর্স গুলোকেই আমরা বেশি ইউজ করে থাকি। তার ভিতর রয়েছে কোল, যেটাকে আমরা কয়লা নামে জানি, অয়েল, ন্যাচারাল গ্যাস। এগুলো সাধারণত আমাদের মেজর এনার্জি সোর্স এবং কনভেনশনাল ফুয়েল, যেগুলো দিয়ে আমরা অন্য এনার্জিতে কনভার্ট করে নিই। তার ভিতরে একটা মেজর বা আমাদের রিকোয়ারমেন্টস হচ্ছে ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক্যাল এনার্জি। এখন এইটার কন্ট্রাস্টে যেটা আছে সেটা হচ্ছে রিনিউয়েবল। কি রিনিউয়েবল এনার্জি সোর্সের ভেতরে প্রথমে আছে আসলে সোলার এনার্জি বা সান, মূলত বিকজ সান ইজ দ্য মেইন সোর্স অফ অল টাইপস অফ এনার্জি, সেটা রিনিউয়েবল হোক অর নন রিনিউয়েবল হোক। এখন এই সান থেকে আমরা যে এনার্জিটা পাই সেটা সোলার এনার্জি। এটাকে আবার দুইটা ক্লাসিফিকেশন করা যায়, একটা ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট। সো ডিরেক্ট হচ্ছে সানলাইট থেকে আমরা থার্মাল এনার্জি এক্সট্রাক্ট করে নিতে পারি, দ্যাট মিনস লাইট এনার্জি টু থার্মাল এনার্জি, যেটা হিটিং পারপোজ বা কুলিং পারপোজ অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিসিটি জেনারেশন পারপোজেও এই এনার্জিটাকে ইউজ করা হতে পারে বা হয়ে থাকে। আরেকটা হচ্ছে সানলাইট থেকে ডিরেক্টলি ইলেকট্রিক্যাল এনার্জি, যেটা আসলে ফটোভোল্টাইক টেকনোলজি বলা হয়। সানলাইটের একটা নাম হচ্ছে ফোটন, ফোটন থেকে ভোল্টেজ, ওইখান থেকে আসছে ফটোভোল্টাইক। সো দিস আর অল ডিরেক্ট এনার্জি, দ্যাট মিনস সানলাইট থেকে আমি ডিরেক্টলি পাচ্ছি সব এনার্জি সোর্স। আর আর কিছু আছে ইনডিরেক্ট, যেমন উইন্ড বা বাতাস, এটা সানলাইটের একটা ইনডিরেক্ট ইফেক্ট। বিকজ আমরা জানি যে কোনো জায়গায় যদি বাতাস গরম হয়ে যায়, সেই বাতাস উপরে উঠে যায়, ঠান্ডা বাতাস ওই জায়গাটা ফিল আপ করার জন্য আসে। সো এগুলো সবই সানের ইনডিরেক্ট ইফেক্ট। সো উইন্ড এনার্জি একটা, হাইড্রো এনার্জি, বায়োমাস, জিওথার্মাল, এগুলো সবই আসলে সোলার এর ইনডিরেক্ট ইফেক্ট, বাট অল আর রিনিউয়েবল এনার্জি। এখন আমরা যেসব নন রিনিউয়েবল এনার্জির সাথে বা কনভেনশনাল এনার্জির সাথে ফ্যামিলিয়ার, এই সব কিছুই আসলে আমরা আমাদের ডে টু ডে লাইফে ইউজ করে থাকি। রিনিউয়েবলটা আমরা আসলে মূলত কিছু কিছু কেসে ইউজ করা হয়, সেগুলো না আমরা আসলে ডিরেক্টলি যেভাবে কনভার্সনটা হয় সেরকম, যেমন হিটিং পারপোজে এগুলো ডিরেক্টলি ইউজ করা হয়, এগুলোতে আমরা আসলে কোনো ধরনের ইফোর্ট দেই না। এখন এই যে রিনিউয়েবল বা নন রিনিউয়েবলের কথাগুলো আসতেছে, আসলে যেসব এনার্জি সোর্স গুলো আছে এগুলো সবকিছুই আসলে ইনফাইনাইট না, ফাইনাইট, লিমিটেড। এখন লিমিটেড বলতে আমি সবই তো মাটির নিচ থেকে এক্সট্রাক্ট করা হয়, কোল, অয়েল বা গ্যাস, এগুলো একটা সার্টেন টাইম অফ পিরিয়ড পরে দেখা যাবে শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো বার্ন করে যখন আমরা অন্য কোনো এনার্জি ফর্মে নিয়ে যাই, তখন এইখান থেকে বিভিন্ন টাইপস অফ গ্যাস এমিশন হয়। সেগুলো কার্বন ডাইঅক্সাইড হয়, মিথেন হয়, সালফার ডাইঅক্সাইড হয়, হাইড্রোফ্লোরোকার্বন হয়, যেগুলো আসলে আমাদের এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর। কিভাবে ক্ষতিকর? আমরা গ্রিন হাউস গ্যাস বা জিএইচজি নামে অনেক ধরনের গ্যাসের নাম শুনে থাকি। যেসব গ্যাসের গুলো তোমাদের কথা বললাম, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, HF6, SF6, এগুলো আমাদের গ্রিন হাউস গ্যাস নামে জানা আছে সবারই। তাহলে এই যে যখন আমরা এসব কনভেনশনাল অয়েল, গ্যাস বা কোল বার্ন করি, তখন এখান থেকে এইসব গ্যাস এমিশন হয়ে এনভায়রনমেন্টে চলে যায়। এখন এটার ইফেক্টটা কি হয়? দিনের বেলায় যখন সানলাইটটা আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়, এই সানলাইটটাকে পাস করতে দেয়, যার ফলে আর্থ সারফেসে আমরা সানলাইট রিসিভ করি। আর্থ সারফেস থার্মাল এনার্জি পাইলো। আফটারনুনে যখন এই থার্মাল
থার্মাল বা হিটটা আবার ব্যাক করে যাওয়ার চেষ্টা করে অ্যাটমসফিয়ারের থ্রুতে, তখন এই গ্যাসগুলো আর সেটাকে ব্যাক করতে দেয় না, যার ফলে কি হয়, আর্থ সারফেস ওয়ার্ম অবস্থায় থেকে যায়। যার ফলে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং কথাটার অনেকেই শুনে থাকবা, গ্লোবাল ওয়ার্মিং কথাটা এটা এখান থেকে আসছে। তাহলে এখন আমাদের উপায় কি? উপায় হচ্ছে আমরা যতটা পারি এই নন রিনিউয়েবল এনার্জি সোর্স গুলোর ইউজেসটা কমাতে হবে। কিন্তু আমাদের যেহেতু কমফোর্টের জায়গাটা ঠিক রাখতে হবে, তার মানে এখন আমাদেরকে এই নন রিনিউয়েবল দিয়ে আমরা যে কাজটা করতাম সেটাই এখন আমরা চেষ্টা করি রিনিউয়েবল দিয়ে করা যায় কতটুকু। এইটার কারণে এখন ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ধরনের রিনিউয়েবল এনার্জির ইউজেসটা আস্তে আস্তে বা দিন দিন বাড়তেছে, বাংলাদেশেও বাড়ছে। সো রিনিউয়েবল কেন আমরা ইউজ করি? তাহলে দে আর সাস্টেনেবল রিসোর্স, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, বেসিক্যালি দে আর তাদের আসলে খুব বেশি এনভায়রনমেন্টাল ইফেক্ট নাই বললেই চলে। তারপরে এগুলো ফ্রিতে পাওয়া যায়, আমাকে আসলে টাকা দিয়ে কিনে নিতে হয় না, এবং দিজ আর ইনফাইনাইট। তাহলে একটা রিনিউয়েবল এবং নন রিনিউয়েবলের ভেতরে যদি একটা খুব সহজ ভাষায় তাদের ডিফারেন্সিয়েট করতে বলা হয়, তাহলে রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল ভিতরে ডিফারেন্স হচ্ছে টাইম ফ্রেম। নন রিনিউয়েবলের একটা ফিক্সড টাইম ফ্রেম আছে, আর নাই, আজীবন বা ইনফাইনাইট টাইম ফ্রেম ধরে চলতে থাকবে। এখন রিনিউয়েবলের তো আবার কিছু কনস্ট্যান্টস থাকবে। কি কি কনস্ট্যান্টস? কনস্ট্যান্টস গুলো অনেক, যেমন টাইপ অফ রিনিউয়েবলস অনুসারে তাদের কনস্ট্যান্টস গুলো হতে পারে। আমি যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশে কিন্তু সব ধরনের রিনিউয়েবল এনার্জির রিসোর্স নাই। যেমন আমাদের দেশে, আমরা যেহেতু একটু পরে আসবো, ট্রপিক্যাল ক্লাইমেট, সো আমাদের দেশে সোলার এনার্জির পটেনশিয়ালটা অনেক ভালো, কিন্তু উইন্ডের পটেনশিয়ালটা খুব বেশি ভালো না। হাইড্রোর পটেনশিয়ালও আসলে তেমন আমাদের দেশে নাই, অনলি আমাদের একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আছে। বায়োমাসের পটেনশিয়ালও খুব বেশি না। তারপরে সোলার এনার্জি যে পটেনশিয়ালটাও আছে সেটাও, এটা সব জায়গার ক্ষেত্রে একই রকম, যে থ্রু আউট দ্য ইয়ার এটা আসলে সেম থাকে না। যেমন এখন যদি আমরা চিন্তা করি, এখন আমাদের মনসুন টাইম, আচ্ছা যেটা বলছিলাম, যে এখন যদি আমরা চিন্তা করি যে এখন হচ্ছে আমাদের মনসুন টাইম, তো এখন দেখবা সারাদিনে সানলাইট পাওয়া যায় খুবই কম। আবার যদি উইন্টার সিজনে চলে আসি, তখন আবার সানলাইট অনেক বেশি পাওয়া যায়, কিন্তু তখন আবার ডে লেন্থ বা দিনের দৈর্ঘ্য অনেক কম থাকে, দ্যাট মিনস অল্প সময়ের জন্য সানলাইট পাওয়া যায়। দ্যাট মিনস এই রিনিউয়েবল রিসোর্স গুলোর আবার লোকেশন টু লোকেশনের যেমন একটা ভেরিয়েশন থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু আউট দ্য ইয়ার এটার ম্যাগনিটিউডেরও অনেকটা ভেরিয়েশন হয়। এটা একটা কনস্ট্যান্টস। অল এক্সট্রাক্ট করতে গেলে আমার যে প্রসেসটা আছে, সেই প্রসেসের ইনস্টলেশন কস্ট বা ক্যাপিটাল কস্ট আসলে কম্পারেটিভলি নন রিনিউয়েবলের থেকে বেশি। দেন এটার জন্য যে অ্যাওয়ারনেস আছে সেগুলো অনেক কম। সো এগুলো আসলে কিছু মেজর কনস্ট্যান্টস, যে কারণে রিনিউয়েবল এনার্জি গুলো এখনো ওইভাবে ডেভেলপ হয়নি বা ইউজ করা হয় না। সো মূলত আসলে সো রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল কেন আসলে ডিফারেন্স গুলান, বা রিনিউয়েবল গুলান কি কি, সেইটা সম্পর্কে আসলে এই আলোচনাটুকুন অলমোস্ট আমরা হয়তো অনেকেই জানি। আমাদের এই সোলার এনার্জি পার্টটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পার্টটা হচ্ছে সোলার রেডিয়েশন, যেটা আসলে আমাদের ইনপুট বা মেইন কনসার্ন। এরপরে এটা দুটো অ্যাপ্লিকেশন আছে বা আউটপুট, একটা হচ্ছে সোলার ফটোভোল্টাইক আর একটা হচ্ছে সোলার থার্মাল। তো সোলার রেডিয়েশন পার্টটা দিয়ে আমরা শুরু করব আমাদের
ফার্স্ট এই সোলার এনার্জি মডিউলের এই পার্টটা অনেকটা জিওগ্রাফিক্যাল রিলেটেড। এরপরে সোলার ফটোভোল্টাইক আসবে, তারপরে আসবে সোলার থার্মাল। যদিও থার্মাল অ্যাপ্লিকেশন আমাদের দেশে হয় না, কারণ আমরা ট্রপিক্যাল ক্লাইমেটে থাকি। সো আমাদের এই কোর্সের আসলে অবজেক্টিভটা কি, বা এই মডিউলের অবজেক্টিভটা কি? হাউ টু এস্টিমেট সোলার রেডিয়েশন এট এ পার্টিকুলার লোকেশন। কিভাবে আমরা স্পেসিফিক লোকেশনে কতটুকু সোলার রেডিয়েশন রিসিভ করছি সেটা কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। এরপর এটার অ্যাপ্লিকেশনে যখন আসবো থার্মালে, দেন থার্মাল কালেক্টর গুলো কিভাবে কাজ করে। ফটোভোল্টাইকের ক্ষেত্রে যখন আসবো, তার ফটোভোল্টাইক কিভাবে কাজ করে, কোথায় অ্যাপ্লাই করা যায়, ডিজাইন কিভাবে করা হয়। ফাইনালি যেটা আমরা করে থাকি আমাদের এই মডিউলের ক্ষেত্রে সোলার এনার্জি, সেটা হচ্ছে আমরা একটা কমপ্লিট ডিজাইন করি একটা পিভি সিস্টেমের জন্য। থার্মাল সিস্টেমের ফুল ডিজাইন আসলে এখানে দেখানো হয় না, কারণ থার্মালটা আমাদের দেশে খুব অ্যাপ্লাই কোনো প্রজেক্ট না, কিন্তু তারপরে ডিজাইন দেখানো হয়। কিন্তু ফটোভোল্টাইক সিস্টেমের একটা কমপ্লিট ডিজাইন আমরা এখানে করে থাকি, যাতে ফিউচারে আমরা নিজের মতন করে যদি কখনো কোনো কাজ করতে চাই সোলার এনার্জি দিয়ে, সেটা আমরা চাইলেই করতে পারবো। আচ্ছা, তোমাদের যদি এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকে বলতে পারো। তো সোলার রেডিয়েশনে যখন আমরা আসতেছি, প্রথমেই এখানে আসলে অনেক জিনিস আছে। আমরা সব জিনিস উইন্টারে তো সানলাইট কম পাওয়ার কথা না? বুঝি নাই। উইন্টারে কেউ কি কথা বলছো? জি স্যার, বলতেছি স্যার উইন্টারে কি সানলাইট কম পাওয়ার কথা না স্যার? হ্যালো স্যার, ও বলতেছিল যে শীতকালে তো সানলাইট কম পাওয়া যায় আর কি, এটাই। হ্যাঁ, আমি তোমার কথাটা শুনতে পারি না। হ্যাঁ, এখন বলো, শীতকালে সানলাইট কম পাওয়া যায়। হ্যাঁ, তো কি হয়েছে, মানে কোশ্চেনটা পুরো করো। স্যার, ও এতটুকুই বলছে, এতটুকুই শুনছি আর কি। আচ্ছা, যে কোশ্চেন করছিলাম তোমার কোয়ারি শুনে, হ্যালো হ্যালো মনে হয় হারাই গেছে, ওর কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলো। স্যার, আমার নেটওয়ার্কের প্রবলেম তো স্যার। মনসুনে কি বেশি পায় নাকি উইন্টারে বেশি পায় আচ্ছা, স্যার রিলেটিভ সানলাইট? তোমার কথাটা আসলে মাঝখানে কিছু আসেনি, আবার রিপিট করো একটু। হ্যালো হ্যাঁ বলো। আচ্ছা, আমি মনে হয় তোমার কথা কিছুটা বুঝতে পারছি। সেটা হচ্ছে যে মনসুনে বেশি পাওয়া যায় না উইন্টারে বেশি পাওয়া যায়, এরকম একটা কিছু। এখন এটা আসলে লোকেশন টু লোকেশন ভ্যারি করে, কিন্তু ওভারঅল যে স্ট্যাটিস্টিক্সটা দেখা যায় সেইটাতে আসলে উইন্টার সিজনে সানলাইটটা বেশি পাওয়া যায়। কেন পাওয়া যায়? কয়েকটা রিজন। দেখো, সানলাইট শুধু পেলেই হবে না, সে সানলাইটের ইন্টেন্সিটি থাকতে হবে। যেমন সানরাইজ হয় কিন্তু ধরো ভোর 6টায়, কিন্তু ভোর 6টায় কিন্তু একটা সোলার প্যানেল জেনারেশনে যেতে পারে না, কারণ সেটা সূর্যের আলো আছে বা ডে লাইট পাচ্ছ, সেই লাইটটা সাফিসিয়েন্ট না ইলেকট্রিসিটি জেনারেশন করার জন্য। যেটা আমরা যখন ফটোভোল্টাইক দেখব, কারণ ওইখানে তো আসলে ইলেকট্রন প্রোটনের ব্যাপার আছে, ইলেকট্রন হোল কিভাবে জেনারেশন হবে সেটার ব্যাপার আছে। তো ফোটনের এনার্জি হবে। তো মনসুনে যেটা টাইম অনেক বড়, কিন্তু সান লাইট আমরা কম, সান শাইনের ইন্টেন্সিটিটা, এই কারণে আমাদের উইন্টারটা ওভারঅল স্ট্যাটিস্টিক্সে যেটা দেখা যায়, তোমরা যদি একটা ওভারঅল এক বছরের কার্ভ দেখো তাহলে দেখবা ওখানে বেশি থাকে।
আর কি কোনো কোশ্চেন আছে? 76 মাইক্রোফোন। আচ্ছা, তো এখন আমি আসছিলাম যেটাতে, সেটা হচ্ছে যে সোলার রেডিয়েশনে আমরা যেটা অনেক কিছু আছে সোলার রেডিয়েশন পার্টে। কারণ একটা রেডিয়েশন যখন আসে আমরা সার্ফেসে রিসিভ করি, তখন এখানে অনেক ধরনের অ্যাঙ্গেলের ব্যাপার আছে, অনেক ভাবে রিসিভ করা হয়। আমরা আমাদের এই কোর্সের জন্য যে জিনিসগুলো জানার দরকার সেগুলো আমরা জেনে রাখবো। এই ফিগারটা অনেকেই তোমরা দেখে থাকবা বিভিন্ন জায়গায়। ফিগারটা হচ্ছে, এখানে দুইটা জিনিস এক্সপ্লেইন করছে। একটা হচ্ছে আর্থ রোটেটিং অ্যারাউন্ড দ্য সান এন্ড আর্থ রোটেটিং অ্যারাউন্ড ইট ওন অরবিট। ঠিক আছে, তো এখন এখানে যখন পৃথিবী তার নিজস্ব অরবিটে ঘুরে তখন একটা টাইম লাগে, পৃথিবী যখন সানের অরবিটে ঘুরে তখন একটা টাইম লাগে। কিন্তু পৃথিবীটা যখন এই টোটাল রোটেশনটা করে, বোথ অন ইটস ওন অরবিট অর অন ইটস সানস অরবিট, এটাই হোক না কেন, সে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে। দ্যাট মিন্স সে কখনো স্যার ফিক্সড অ্যাঙ্গেলে চারদিকে ঘুরে না। স্যার বলো। স্যার আপনার কথাটা হচ্ছে আটকে আটকে আসতেছে স্যার। এটা কি সবার কাছেই যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার, কাটা কাটা আসতেছে। অনেকক্ষণ ধরেই স্যার। ফার্স্টে স্যার আমাদের প্রবলেম হচ্ছিল। আমার নেটওয়ার্কের সমস্যা হতে পারে। এখন কি শুনতে পাচ্ছেন ক্লিয়ার নাকি এখনো আছে সমস্যা? এখনো স্যার কাটা কাটা স্যার। জি স্যার। নেটওয়ার্কের সমস্যা কেন? কোথা থেকে শুনতে পারোনি বলো তো? এই একটু আগেই নাকি অনেকক্ষণ? স্যার একটু আগে যখন স্যার কোশ্চেন করতেছিল না স্যার, তখন থেকে হ্যাঁ। স্যার কথাটা স্যার কাটা কাটা, এরপর থেকে স্যার আচ্ছা। এইভাবেই স্যার গ্যাপ ছিল। ও আচ্ছা, তো আমি অ্যাকচুয়ালি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যখন আমরা সোলার রেডিয়েশন পার্টে আসতেছি, সোলার রেডিয়েশন পার্টে আসলে অনেক কিছুই আছে। তো এইখানে আসলে আমাদের এই কোর্সের জন্য যা যা লাগবে সেই জিনিসগুলো নিয়ে আমরা জেনে রাখবো। কথা কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এখনো স্টিল আগের অবস্থা? জি স্যার, অনেকটা ক্লিয়ার আছে বলা যায়। আচ্ছা, ঠিক আছে। তো এখন এই যে আমি এখন যে ফিগারটা দেখতে পাচ্ছ, এই ফিগারের ভিতরে আসলে দুইটা জিনিস বোঝাচ্ছে। একটা হচ্ছে পৃথিবী তার নিজস্ব কক্ষপথে, পৃথিবী ওন অরবিটে ঘুরতেছে আর্থ, আর একটা হচ্ছে রোটেটস অ্যারাউন্ড দ্য সানস অরবিট। এখন পৃথিবী যখন এভাবে ঘুরতে থাকে তখন তো দুইজনের জন্য দুইটা টাইম ফ্রেম আছে, একটা হচ্ছে 24 আওয়ার্স, একটা 365 আর 363 ডেজ। তো এখন এই পৃথিবী যখন ঘুরে তখন সে ফিক্সড ভাবে ঘুরে না, সে একটা অ্যাঙ্গেল করে ঘুরে, মানে ফিক্সড অ্যাঙ্গেল থাকে না কখনোই। এই অ্যাঙ্গেলটা কত এবং এই অ্যাঙ্গেলটার জন্য কি সমস্যাটা হয় বা সুবিধা হয় সেটা আমরা আসবো ওয়ান বাই ওয়ান। তোমাদেরকে এই যে দেখতেই পারতেছো যে এক এক সময় এক এক ভাবে আছে, এখানে কিছু অ্যাঙ্গেল শো হচ্ছে। আচ্ছা, এখন আমরা আরেকটা ফিগার একটু, এখন তো শোনা যাচ্ছে তাই না কথা? জি স্যার এখন ওকে, আচ্ছা, এই ছবিটা অনেকেই দেখছো, অনেকের বাসায় থাকে, অনেক জায়গায় দেখছো। তো এইখানে তোমরা যখন একটা ওয়ার্ল্ডের ম্যাপ নাও তখন দেখবে ওখানে অনেক অ্যাঙ্গেল, ডিগ্রি, অনেক কিছু করা থাকে। আসলে আমরা বুঝো না তো জিনিসটা আসলে কি, সেটা হচ্ছে পৃথিবীকে মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে। এই ডিভিশন গুলোকে ইংরেজিতে বলা হয় হেমিস্ফিয়ার। পৃথিবীর এই পাশটা হচ্ছে ইস্টার্ন সাইড, এই পাশটা হচ্ছে ওয়েস্টার্ন সাইড। তোমরা জানো ইস্টার্ন কান্ট্রি বলে, ওয়েস্টার্ন কান্ট্রি বলে। তাহলে ইস্টার্ন সাইডটা এবং ওয়েস্টার্ন, দ্যাট মিন্স পৃথিবীটাকে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন বা ইস্ট এবং ওয়েস্ট এই দুই ভাগে ভাগ করছে একটা ইমাজিনারি লাইন। যে লাইনটা নর্থ পোল এবং সাউথ পোলকে কানেক্ট করে, সেই লাইনটার নাম হচ্ছে প্রাইম মেরিডিয়ান। এই পোলটা হচ্ছে সাউথ পোল। সাউথ পোলে কেউ বাস করে না, এটা অ্যান্টার্কটিকা। আর নর্থ পোলটাকে বলা হয় আর্কটিক, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, আর্কটিক।
তাহলে এই যে দুইটা ভাগ, এই ভাগটাকে বলা হয় ইস্টার্ন হেমিস্ফিয়ার আর এই ভাগটাকে বলা হয় ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। যে লাইন, সেই লাইনটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান। এফেক্টিভলি অনেকগুলো লাইন এভাবে ড্র করা হয়েছে অ্যাঙ্গেল করে করে, কিন্তু সবগুলানের কিন্তু সেন্টার পয়েন্ট হচ্ছে দুইটা পোল, নর্থ এবং সাউথ। এই কারণে এই লাইনগুলান কিন্তু প্যারালাল লাইন না, এই লাইনগুলান কিন্তু প্যারালাল লাইন নাই যে দেখতেছো এরকম লাইন। এই লাইনগুলোকে বলা হয় লাইনস অফ লঙ্গিটিউড, যেটাকে তোমরা বাংলায় দ্রাঘিমাংশ নামে জানো, লঙ্গিটিউড। এটা রেফারেন্স লাইন হচ্ছে প্রাইম মেরিডিয়ান। এরপরে পৃথিবীটাকে নর্থ এবং সাউথ দুইটা ভাগে ভাগ করা হয়েছে। সেই রেফারেন্স লাইনটা হচ্ছে ইকুয়েটর। এই যে দেখো ইকুয়েটর, তোমরা বিষুব রেখার নাম শুনে থাকবে, ইকুয়েটর। এটার উপরের সাইডটা হচ্ছে নর্থ আর নিচের সাইডটা হচ্ছে সাউথ। দ্যাট মিনস এখান থেকে 0 ডিগ্রি 1 2 3 এভাবে করে যাবে। তাহলে এটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার আর নিচেরটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার। এখন আসো, এই ইকুয়েটরের সাথে 23.45 নর্থে এবং 23.45 সাউথে আরো দুইটা ইমাজিনারি লাইন আছে। এই যে এটা দেখো, ইকুয়েটরের লাইনের সাথে এরকম প্যারালালি অনেক লাইন ড্র করেছে। দেখো এই লাইনগুলো কিন্তু প্যারালাল, ইকুয়েটরের সাথে নর্থে বা সাউথে এরকম অনেকগুলো প্যারালাল লাইন ড্র করা আছে। এগুলা, এটাও তো ইকুয়েটোরিয়াল লাইন, এটার সাথে প্যারালালি লাইন ড্র করা আছে, এগুলো কিন্তু প্যারালাল। এটা পোলকে যেহেতু কানেক্ট করে এখানে এটা প্যারালাল। তাহলে এই লাইনগুলোকে বলা হয় লাইনস অফ ল্যাটিটিউড, ল্যাটিটিউড যেটাকে বলে অক্ষাংশ নামে জানো। এখন ইকুয়েটরের সাথে 23.45 নর্থে এবং 23.45 সাউথে দুইটা ইমাজিনারি লাইন আছে। এই দুইটা ইমাজিনারি লাইনের বাংলা ইংরেজি নামটা আমি বলি, একটা হচ্ছে টপিক অফ ক্যান্সার, একটা টপিক অফ ক্যাপ্রিকর্ন, যেটার বাংলা হচ্ছে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি। এখন এই রিজিয়নটাকে দেখো আলাদা করে একটু হাইলাইট করা আছে, এটা বাইরে ছাড়া। এই রিজিয়নের হচ্ছে ট্রপিক্যাল ক্লাইমেট বা নাতিশীতোষ্ণ এলাকা বলে, ট্রপিক্যাল। আর এর বাইরে হচ্ছে অ্যাডভার্স থাকে, হয় খুব ঠান্ডা না হলে। কারণ কি সেটা আমি আসতেছি এখন। তার মানে ডিভিশন গুলো আবারও আমি বলি, একটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, সাউদার্ন হেমিস্ফিয়ার, ইস্টার্ন এবং ওয়েস্টার্ন। এখন তোমরা নাম শুনে থাকবে, গ্লোবাল স্পেসিফিক লোকেশনকে আইডেন্টিফাই করা হয়, তার দুইটা কোঅর্ডিনেট থাকে। কোঅর্ডিনেটের ভ্যালুটা কিভাবে আসে আমি বাংলাদেশের উদাহরণ দিয়ে বুঝাই। তুমি যখন প্রাইম মেরিডিয়ান থেকে রাইট সাইডে আসতেছো, তার মানে তুমি ইস্ট সাইডে আসতেছো। এখন এটা যদি 0 ডিগ্রি হয়, 1 2 3 4 করে করে এদিকে আসবে। এটা হচ্ছে ধরো বাংলাদেশ, তাহলে বাংলাদেশের ধরো ঢাকা যদি একটা লোকেশন ধরি, এই লোকেশনের কোঅর্ডিনেট যদি আমি লঙ্গিটিউডে ধরি তাহলে 91.8 ইস্ট, কারণ এটা ইস্ট দিকে আসতেছে। কত ডিগ্রি প্রাইম মেরিডিয়ান থেকে? 91.8 ইস্টে। এটা হচ্ছে লঙ্গিটিউড গেল। ল্যাটিটিউড কিভাবে আসবে? এখন ইকুয়েটরের সাথে এখন কোন দিক করে করে যদি আমি আসি, তখন দেখবা 23 পয়েন্ট সামথিং বা 24 নর্থ। একটা আসলো ইস্ট এবং আরেকটা হচ্ছে নর্থ। এই দুইটা হলো একটা স্পেসিফিক লোকেশনের কোঅর্ডিনেট। এখন যে বলো, আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার একদমই। একদমই শুনতে পারবো না? আচ্ছা আমি একটু এটা করি, তাহলে কি আমি এটা অফ করে আবার করব জুম? স্যার আপনি একটু নেট রিস্টার্ট দেন স্যার, মানে স্যার অফ করে আবার অন করেন স্যার, তাহলে তো ঠিক হবে। একটু তাহলে হোল্ড করো। জি স্যার। ঠিক আছে।
আরে সোহেল, কংগ্রেচুলেশন হোস্ট। আচ্ছা, তোমরা কতটুকুন শুনেছো? স্যার এই যে ল্যাটিটিউড আর লঞ্জিটিউড পর্যন্ত শুনতে পাইছি স্যার ক্লিয়ারলি, তারপর থেকে মানে ল্যাটিটিউড লংজিটিউড লাইন সম্পর্কে বুঝতে পারছি, তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন জিপিএস সম্পর্কে বলতেছিলাম, এটা কি বুঝছো? না স্যার, এটা বোঝা হয়নি স্যার, না কাটা স্যার, আসছে। ওটা একটু আচ্ছা, বুঝে ঠিক আছে। এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? স্যার, এখন ক্লিয়ার আছে স্যার। আচ্ছা, ওকে। যদি সমস্যা হয় আবার বলো। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে জিপিএস নামে একটা টার্ম আছে, গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটা আমরা সবাই অলমোস্ট জানি। সেটা হচ্ছে আমি কোনো একটা জায়গার লোকেশন বের করবো, তো লোকেশনে একটা কোঅর্ডিনেট থাকে, যেটাকে আমরা দুইটা ভ্যালু থাকে। কিভাবে সেই দুইটা ভ্যালু আসে? আমরা যদি উদাহরণস্বরূপ ঢাকা শহরের কথা চিন্তা করি, এটা তো বাংলাদেশ এবং ঢাকা শহরে চিন্তা করো, তাহলে এইখানকার যদি আমরা জিপিএস বা কোঅর্ডিনেট বের করতে চাই, সেটা আসলে কিভাবে আসবে? দুইটা। প্রথমে হচ্ছে লংজিটিউডের ভ্যালুটা কিভাবে আসে, প্রাইম মেরিডিয়ান থেকে কত ডিগ্রি ইস্টে আছে এটা। তাহলে এখান থেকে ধরো এটা প্রাইম মেরিডিয়ান 0 1 2 3 4 হিসাব করে আস্তে করে এটা দেখা গেল 91.8 ডিগ্রি ইস্ট। এটা হচ্ছে লংজিটিউডের ভ্যালু। তাহলে তুমি যখন লিখা দেখবা, কোন একটা কোঅর্ডিনেটে যখন তুমি লিখা নিবা, তখন লেখা থাকবে তোমাকে ধরো 91.8 ইস্ট। এটা হচ্ছে একটা ভ্যালু। এটা হচ্ছে লংজিটিউড। এখন আসি ল্যাটিটিউড। ল্যাটিটিউড হচ্ছে ইকুয়েটরের সাথে সে কোন দিকে আছে, নর্থে। তাহলে কত ডিগ্রি নর্থ? এটা তো 0। তাহলে উপরে যাবো আস্তে আস্তে করে 1 2 3 4 করে করে দেখা যাবে যে এটা হচ্ছে 23 বা 24। আমার এক্স্যাক্টলি মনে নাই ঢাকা শহরেরটা কত, ধরো 24 ডিগ্রি নর্থ। তাহলে এই যে দুইটা ভ্যালু পেলাম আমরা, এটাই আসলে জিপিএস এর কোঅর্ডিনেট। এখন তুমি পৃথিবীর যে জায়গায় যাও না কেন, এই কোঅর্ডিনেট কিন্তু একটার সাথে আরেকটা মিলবে না। বা ঢাকা শহরে চিন্তা করো, তুমি ধানমন্ডিতে আছো, ফার্মগেট আছো, আরেক জায়গায় গেছো, একই জায়গাকার এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা, এই যে তোমরা জিপিএস এর ভ্যালু বলো বা ম্যাপের উপর অ্যাঙ্গেল গুলান করা থাকে, এই যে ল্যাটিটিউড এবং লংজিটিউড, যেটাকে তোমরা ছোটবেলায় অক্ষাংশ দ্রাঘিমাংশ নামে অনেকেই পড়ে আসছো, জিনিসটা আসলে এরকম। তাহলে লংজিটিউড লাইন গুলান আসলে এই দুইটা পোলকে কানেক্ট করে হয়েছে। এরপরে যতগুলো লাইন টানা হয়েছে এইভাবে আসছে, এইভাবে দুইটা পোলকে কানেক্ট করছে, বাট এগুলো কিন্তু প্যারালাল না। কিন্তু ল্যাটিটিউড লাইন গুলান ইকুয়েটরের সাথে নর্থে বা সাউথে প্যারালালি আসছে। এখন ওই যে বলছিলাম তোমাদেরকে যে 23.45 নর্থে এবং 23.45 সাউথে দুইটা লাইন আছে। একটা হচ্ছে টপিক অফ ক্যান্সার এবং একটা হচ্ছে টপিক অফ ক্যাপ্রিকর্ন। এই রিজিয়নটা দেখো আলাদা করে হাইলাইট করা কেন? কারণ এই রিজিয়নটা হচ্ছে ট্রপিক্যাল ক্লাইমেট, নাতিশীতোষ্ণ এলাকা। এর বাইরে থাকে হচ্ছে অ্যাডভার্স, হয় খুব ঠান্ডা না হলে খুব গরম, এরকম অবস্থা। এখন এই যে 23.45 নর্থ বা সাউথ, যেটাকে যে কর্কট ক্রান্তি বা মকর ক্রান্তি, সেটা আসলে কিভাবে আসে বা কেন আসতো জিনিসটা? আচ্ছা, আরো কয়েকটা জিনিস একটু তোমরা মনে রাখো। আচ্ছা, বলো তো সূর্যোদয়ের দেশ কাকে বলা হয়? জাপান। জাপানকে স্যার। জাপান। জাপানকে স্যার। আচ্ছা, বলো তো এই ম্যাপে জাপান কোন দিকে আছে, বলতে পারবা কেউ? এশিয়া। আর ইউরোপের পাশে ওই যে স্যার ইস্ট সাইডে স্যার স্যার। নর্থ প্যাসিফিক লেখা যায় জায়গায় ওই পাশে। রাইট। কারণ হচ্ছে যে জাপান হচ্ছে এই, তোমরা এখন ম্যাপ দেখলে খুব ইজিলি আইডেন্টিফাই করবে, জাপান হচ্ছে একদম ইস্টের কান্ট্রি। বুঝতে পারছো? ইস্টের কান্ট্রি, তার মানে সূর্য কি ইস্ট, রাইজেস ইন দ্য ইস্ট, সেটস ইন দ্য ওয়েস্ট, এদিক থেকে আসে না? তাহলে এইদিকে প্রথমে আসে, তারপরে আস্তে 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 করে এদিকে যায়। এই কারণে ওই যে আমরা যেমন জিএমটি শুনি, মানে ঘড়ির টাইম গুলান কিভাবে আসে, এখানে 0 না, তারপর এইদিকে যত আসবে জিএমটি প্লাস, আর এদিকে যত আসে জিএমটি মাইনাস। মাইনাস। এখন আরেকটা জিনিস একটু আসে, এটা হলো
এটা হলো ওই যে 23.45 এর একটা ব্যাপার বলছিলাম, সেটা জিনিসটা কেমন সেটা হচ্ছে, এটা হলো পৃথিবী, এটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান, এটা হচ্ছে ইকুয়েটর। পৃথিবী সূর্যের চারদিকে যখন ঘুরছে তখন পৃথিবীতে সোলার রেডিয়েশন বা সানলাইট আসছে। এই অবস্থায় ইকুয়েটরের সাথে সানলাইট দেখো সেম অ্যাঙ্গেলে আছে, তার মানে তাদের ভিতরে অ্যাঙ্গেল ডিফারেন্স 0। এই অ্যাঙ্গেলটাকে বলা হয় ডেক্লিনেশন অ্যাঙ্গেল, ডেল দ্বারা, ডেল 0। তখন এই অবস্থায় যদি তুমি দেখো তাহলে দেখতে পারবা যে পৃথিবীর যে ইকুয়েটরের সাথে যে এই রিজিয়নটা অথবা এই রিজিয়নটা দেখো, দেখো দেখো এই রিজিয়নে দেখো সানলাইট কিন্তু অনেক, কিন্তু দুইটা পোলে কিন্তু সানলাইটের একটু কম বেশি আছে। আস্তে আস্তে করে যখন পৃথিবী, ধরো এটা হচ্ছে 0তম দিন, আস্তে আস্তে করে পৃথিবীর দিন বাড়তেছে, ঘোরাটা 1 2 এভাবে করে তো 365 দিন যাবে বা 366 দিন যাবে, আস্তে আস্তে করে ঘুরতেছে। তখন কি হবে, পৃথিবী দেখো সানলাইট তো ঠিকই তার পজিশন সেমই আছে, কিন্তু পৃথিবীর পজিশন চেঞ্জ হচ্ছে, অ্যাঙ্গেল আস্তে আস্তে করে ঘুরে গেছে, ঘুরে 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 ধরো কোনো একটা সময় কোনো একটা দিনে গিয়া সে এই যে 23.45 ধরো নর্থে বা সাউথে চলে গেল। যখন 23.45 নর্থে চলে গেল, দেখো এই রিজিয়নটা যদি চিন্তা করো, দেখো এই রিজিয়নটার সানলাইট কিন্তু সবসময় পাচ্ছে, কিন্তু এই অবস্থায় এই পোলে, সাউথ পোলে কিন্তু কোনো রেডিয়েশন নাই, নর্থ পোলে রেডিয়েশনটা কি ম্যাক্সিমাম, সাউথ পোলে কোনো রেডিয়েশন আসে না, তার মানে সাউথ পোল কোনো সানলাইট পায় না। আস্তে আস্তে করে পৃথিবী কি করবে, এর বেশি কিন্তু আর যাবে না, এই না যে এটা পুরাটা ঘুরে যাবে সেরকম কিন্তু না, সে এটার পরে গিয়ে কি করবে, আবার রিটার্ন করা শুরু করবে, এইদিকে রিটার্ন করে আবার কোথায় আসবে, 0, 0 থেকে আবার এই দিকে ঘুরবে, ঘুরে দেখো একটা সময় পরে সে কোথায় চলে গেছে, 23.45 সাউথে। সাউথে যখন চলে গেছে তখন দেখো সাউথ পোলে রেডিয়েশন আছে, নর্থ পোলে কোনো রেডিয়েশন যায় না, কিন্তু এই রিজিয়নটা দেখো সব সময় এই যে টোটাল 0 থেকে যেদিকেই যাক না কেন সব সময় কিন্তু এই 23.45 নর্থ এবং সাউথের জন্য যে রিজিয়নটা, সে সবসময় একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ সানলাইট রিসিভ করে। এই যে নর্থ পোল বা এই যে সাউথ পোলের রেডিয়েশন আসে না, এটার কারণে তোমরা শুনে থাকবা সাধারণত অ্যান্টার্কটিকা তো কেউ থাকে না, কিন্তু আর্কটিক রিজিয়ন যেটা, নর্থ পোলে তো অনেকগুলো দেশ আছে তাই না, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, এরা তো এরা কি করে কন্টিনিউয়াসলি দেখা যায় যে 1 মাস 30 দিন বা 3 মাস ডে লাইট থাকে, কিংবা কন্টিনিউয়াসলি এরকম 2 মাস 3 মাস কোনো ডে লাইট থাকে না। তোমরা মিড নাইট সান নামে শুনে থাকবা, মিড নাইট সান, মধ্যরাতের সূর্য, মানে কি সূর্য আসলে মাঝরাত, রাত বলতে আমরা বুঝি মানে সূর্য থাকবে না, কিন্তু তখনও আসলে সূর্য আছে। জিনিসটা আসলে এই কারণে হয়, এই যে পৃথিবীটা এইভাবে করে ঘুরতেছে, আর দিন রাত তো বুঝলাই, আর এই অ্যাঙ্গেলের কারণে কিন্তু আসলে এই যে পুরা পোলটাতে সানলাইট আসে না। তাহলে এই ডেক্লিনেশন অ্যাঙ্গেল দিয়ে আমরা যেটা বুঝি, এই 23.45 প্লাস মাইনাস বা নর্থ সাউথের ভেতরে থাকে, সব সময় একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ সানলাইট রিসিভ করে, এবং ইকুয়েটরের যত কাছে হয় সানলাইটের ইন্টেন্সিটি তত বেশি বাড়ে এবং ডে টাইম তত বেশি বাড়ে, ডে টাইম তত বেশি। যেমন ইভেন আমার রিসেন্ট এক্সপেরিয়েন্স, তুমি যদি মালয়েশিয়াতে যাও, মালয়েশিয়াতে দেখা যায় যে মানে সন্ধ্যা, লাঙ্কাউই একটা জায়গা আছে, এটা 8টা 8:30 পর্যন্ত, মানে রাতের কথা বলছি, 8টা 8:30 পর্যন্ত পুরো দিনের আলো আছে। ইন্দোনেশিয়ার কিছু এলাকা আছে একদম ইকুয়েটরের কাছে, কারণ ইকুয়েটরের লাইনটা কিন্তু অলমোস্ট ইন্দোনেশিয়ার বেশ কয়েকটা জায়গার উপর দিকে, এই জায়গাটা ইন্দোনেশিয়া, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের রিস্ক। এখন এইগুলো আসলে কেন আমরা জানতেছি, কারণ হলো তুমি কোথায় গিয়া সোলার সিস্টেম, কোনো একটা সিস্টেম ডিজাইন করবা, সেখানে আসলে রেডিয়েশনটা কি বছরে সবসময় একই রকম থাকে, নাকি আসলে রেডিয়েশনের ইন্টেন্সিটি অনেক কম, সেটা বোঝার জন্য আসলে কিন্তু তোমাকে এই জিনিসগুলো বুঝতে হবে। যেমন তুমি ধরো অস্ট্রেলিয়াতে চলে গিয়েছো,
কারণ অস্ট্রেলিয়াতে ডিজাইন আর বাংলাদেশের ডিজাইন কিন্তু একরকম হবে না। কেন হবে না তার জাস্ট সহজ একটা উদাহরণ দিই, এটা পরে আর একটু ডিটেলসে আসবো। সেটা হচ্ছে তোমাদেরকে প্রথম ক্লাসে মনে হয় জিজ্ঞাসা করেছিলাম যে বাংলাদেশের সোলার প্যানেল গুলো একটু বাঁকা করা থাকে এবং কোনো একটা দিকে ফেসিং করা থাকে। কোন দিকে ফেসিং করা থাকে দেখেছো তোমরা? ম্যাক্সিমাম দেখছি দক্ষিণ দিকে। সাউথ ফেসিং। ম্যাক্সিমাম না, সবই। ম্যাক্সিমাম না, সবই। কেন সাউথ ফেসিং? আচ্ছা, তার রিজন হচ্ছে আমরা যখন কোনো একটা অবজেক্টকে দেখি, আমরা কি আমার দিকের অবজেক্টকে দেখি না আমার অপোজিটের অবজেক্টকে দেখি? বলো। অপোজিট। অপোজিটের অবজেক্টকে দেখি। তার মানে সূর্য তো একটাই, সূর্য একটাই। আমি যখন কোনো অবজেক্টকে দেখি তখন আমি সবসময় আমার অপোজিটের অবজেক্টকে দেখি। যেমন ধরো আমি নর্থ পোলে আছি, আমি সবসময় কোন পোলের সানকে দেখবো? সাউথ পোলের সান, মানে আমার অপোজিটের সান। আবার যে সাউথ পোলে আছে সে নর্থ পোলের সানকে দেখবে। তাহলে আমরা বাংলাদেশের মানুষজন বাংলাদেশে থেকে আমরা কোন পোলে আছি? নর্দার্ন আমরা নর্থ। হেমিস্ফিয়ারে আছি। নর্দার্ন হেমিস্ফিয়ার। তাহলে আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে যেহেতু আছি, আমরা সাউদার্ন হেমিস্ফিয়ারের সানকে দেখি, তাই না? এখন আমার Yes, sir. প্যানেলে তো সানলাইট দরকার। তার মানে প্যানেল যদি সানলাইট রিসিভ করতে চায় তাকে কোন দিকে মুখ করে রাখতে হবে? সাউথ দিকে, দক্ষিণ দিকে না? আবার তুমি ধরো অস্ট্রেলিয়াতে চলে গিয়েছো, তুমি অস্ট্রেলিয়াতে গিয়ে তুমি দক্ষিণ দিকে ফেসিং করাবা না তখন হলো আর নর্থ উত্তর দিকে দিতে হবে। তখন উত্তর দিকে দিতে হবে। ফেসিং কেন করাই না? ফেসিং কিন্তু এই দুইটাই হয়, হয় নর্থ না হলে সাউথ। ইস্ট ওয়েস্ট কেন করি না বলো? ওয়েস্টে করা হলে স্যার দিনের একটা অংশ পাওয়া যাবে, আরেকটা অংশ আলো পাওয়া যাবে না। রাইট, কারণ সূর্য ইস্ট থেকে ওয়েস্টে যায়। আমি যদি নর্থ বা সাউথ করি তাহলে আমি পুরা দিনের পুরা সময়টাই পাবো। তাহলে এই যে বাংলাদেশে প্যানেল গুলো সাউথ ফেসিং করা হয়, কারণ কিন্তু এই। এখন এটা যদি তুমি একজন টেকনিশিয়ানকে জিজ্ঞাসা করো যে ভাই আপনি তো প্যানেল লাগাইলেন, দক্ষিণ দিকে কেন মুখ করলেন, উত্তর দিকে করেন, পূর্ব দিকে করেন, সে বলতে পারবে না। কারণ ওকে বলে দেওয়া হয়েছে যে তুমি দক্ষিণ দিকে মুখ করে রেখে দিবে। আবার এই যে কিছুটা অ্যাঙ্গেল করে রাখা হয়, কত ডিগ্রি অ্যাঙ্গেল করা? তুমি চাইলেই কি 10 করবা, 20 করবা, 30 করবা? যদিও আমার মনে হয় না যে টেকনিশিয়ানরা ওই অ্যাঙ্গেল করার সময় মেপে নেয়, কিন্তু এই অ্যাঙ্গেলেরও কিন্তু একটা ফিক্সড অ্যাঙ্গেল আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল। আসবো আমরা সেগুলোতে পরের দিকে একটু। এখন এই যে বললাম যে আমরা প্রথম থেকে একটু জিওগ্রাফিক্যাল জিনিস জানতেছি, সেটার কারণ হচ্ছে এটাই যে জিওগ্রাফিক্যাল জিনিসগুলো না জানলে আসলে এইটার বেসিকটা আমাদের জানা হবে না। আচ্ছা, তাহলে আমরা আসলে কি কি জিনিস একটু দেখলাম, আমি আবার একটু রিপিট করি। আচ্ছা, এটার সাথেই তোমাদের এই যে এই জিনিসটা করে একটু বলে নেই। এটা হচ্ছে সানপাথ ডায়াগ্রাম। সানপাথটা হচ্ছে বছরের বিভিন্ন সময় সূর্যের পথটা একই রকম থাকে না। সবসময় আমার কাছে মনে হয় যে সূর্য পূর্ব দিকে উঠতেছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা ঠিক আছে। কিন্তু সবসময় কিন্তু ওই যে বললাম যে যেহেতু একটু অ্যাঙ্গেল থাকে পৃথিবীটার, এই কারণে এটার পাথটা একটু চেঞ্জ হয়ে যায়। এবং এ কারণেই বছরের বিভিন্ন সময় তুমি ডে লেন্থটা বিভিন্ন রকম দেখো। বছরের বিভিন্ন সময় ডে লেন্থটা বিভিন্ন রকম আমরা দেখে থাকি। আমি তোমাদেরকে জাস্ট একটা উদাহরণ দেখাই, একটু জাস্ট 2টা মিনিট সবাই একটু হোল্ড করো।
আমার কাছে এই মুহূর্তে আমি পাচ্ছি না, তোমাদেরকে আমি দেখাবো যে বছরের বিভিন্ন সময় যে আসলে সান পাথটা, সূর্যের পথটা আসলে কিভাবে আমাদের এই যে ভ্যারিয়েশন গুলো হয়, এবং যেটা দেখে অ্যাকচুয়ালি আমরা বুঝি যে বছরের বিভিন্ন সময় আমাদের ডে টাইম গুলো বিভিন্ন রকম হয়ে থাকে, এবং যেটার উপর বেসিস করে তোমরা জানো যে লংগেস্ট ডে এবং শর্টেস্ট ডে এর একটা ব্যাপার আছে। আচ্ছা, আমি অন্য একজনের একটা উদাহরণ দেখাই যাক। এটা আমি একটা সময় অ্যাসাইনমেন্ট আকারে দিতাম। এটা হচ্ছে, এটা আমি ইউজুয়ালি একটা সময় অ্যাসাইনমেন্ট আকারে দিতাম। দেখো, এটা কোন একটা শহর, এটা টাঙ্গাইল, ঢাকা শহরের কোন টাঙ্গাইল। এটা হচ্ছে বছরের কোন একটা সময়, এটা হচ্ছে 21/6, মানে হচ্ছে 21 জুন, যখন হচ্ছে আমাদের সবচেয়ে লংগেস্ট ডে হয়, মানে ডে টাইম সবচেয়ে বড়। তখন দেখো যে সানের পাথটা, আমরা পৃথিবী থেকে সূর্যটাকে কেমন দেখি, মানে পাথটা কেমন। আস্তে আস্তে যখন চেঞ্জ হতে থাকে, তখন দেখো আস্তে আস্তে কেমন হয়। এটা একটা, এরপরে আস্তে আস্তে এরকম যাচ্ছে। এইটা হচ্ছে নভেম্বর, এটা হচ্ছে ডিসেম্বর। দ্যাট মিনস আমি এখান থেকে দেখাই, এটা হচ্ছে সবচেয়ে শর্টেস্ট, মানে এটা হচ্ছে ডিসেম্বর। মানে ডিসেম্বরের পরে, ডিসেম্বরে হচ্ছে দেখো তুমি পৃথিবী থেকে সূর্যকে দেখো এইটুকুন, মানে সূর্যের পথ হচ্ছে এরকম। এরপরে দেখো নভেম্বরে আরেকটু বাড়ে, এটা হচ্ছে অক্টোবর, তারপর এটা হচ্ছে অলমোস্ট তারপরে, আর এটা হচ্ছে সবচেয়ে বড় দিন। এটা একটা সিকোয়েন্সিয়াল ফাইল আছে, এটা আমি তোমাদেরকে দেখাবো। এটা জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখলাম জিনিসটা আসলে কি। এটা সানপাথটা হচ্ছে যে আমরা বছরের 365 দিন সূর্যটাকে একইভাবে দেখি না। দ্যাট মিনস আমরা যখন সোলার সিস্টেম ডিজাইন করি প্যানেল, তখন আমাদেরকে এই ব্যাপারগুলো মাথায় রেখে ডিজাইন করতে হয়, যেহেতু বছরের বিভিন্ন সময় আমাদের রেডিয়েশন গুলান বিভিন্ন রকম হয়ে থাকে। এখন বছরের বিভিন্ন সময় রেডিয়েশন গুলো যে বিভিন্ন রকম হয়, সেগুলোকে যদি আমরা একটু ক্লাসিফাই করতে চাই, তাহলে কিভাবে ক্লাসিফাই করব? একটা ফার্স্ট ক্লাসিফিকেশন হচ্ছে থ্রু আউট এ ডে, ফ্রম মর্নিং টু নুন, বাই ফ্রম মর্নিং টু ইভিনিং, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সানলাইট এক এক সময় এক এক রকম থাকে। যখন সানরাইজ হয় তখন একরকম, সকাল 9টা, 10টা, 11টা, 12টা, আস্তে আস্তে করে 12টার পরে সানলাইটের ইন্টেন্সিটি কমতে থাকে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে সূর্য উঠে গেল মানে কিন্তু সোলার প্যানেল জেনারেশন শুরু করবে না। সানলাইটের ওই এনার্জিটা থাকতে হবে, যেই এনার্জিটা ট্রান্সফার করে আসলে ইলেকট্রিসিটি জেনারেশন করা হয়। তাহলে এই যে থ্রু আউট ডে সানলাইটের ইন্টেন্সিটি চেঞ্জ হয়, এই ভ্যারিয়েশনটাকে আমরা বলে থাকি আওয়ারলি ভ্যারিয়েশন। আওয়ারলি কি কি কারণে সানলাইট আমরা বা সোলার রেডিয়েশনের ভ্যারিয়েশনটা পেয়ে থাকি। সেকেন্ড আরেকটা ফ্যাক্টর আছে, সেটাকে বলা হয় ডেইলি ভ্যারিয়েশন। এটা সাধারণত ক্লাউডের কারণে হয়। ধরো আজকে আকাশে মেঘ থাকা মানে কি, সানলাইটটা মেঘে বাধা পেয়ে আর আমার আর্থ সারফেসে আসতেছে না, এটা একটা ডেইলি ভ্যারিয়েশন। এটা ধরো গতকাল খুব সানি স্কাই ছিল, আজকে ক্লাউডি স্কাই পাবো না। সেকেন্ড গেল। থার্ড হচ্ছে মান্থলি ভ্যারিয়েশন, যেটাকে আমরা সিজনাল ভ্যারিয়েশন বলেও থাকি।
সেটা ধরো বাংলাদেশের পার্সপেক্টিভে যে আমি যদি চিন্তা করি, আমাদের যদিও আগে বলা হতো 6টা ঋতু, কিন্তু এখন আসলে সামার একটা মনসুন, যদিও সামার আর মনসুনটাকে আমরা অনেক সময় একই রকম বলে ফেলি। তো সামার সিজনটা যেটা, সেখানে সাধারণত বৃষ্টিপাত ধরো হয় না, ধরো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এইটা, বা এপ্রিলে কিছুদিন পরেও থাকে। মনসুনটা হচ্ছে যে জুন, জুলাই, অগাস্ট। এরপরে উইন্টার হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। তাহলে এই যে সামার সিজনে সানলাইটের ইন্টেন্সিটি অনেক বেশি, ডে টাইম অলমোস্ট ভালো, মনসুনে ডে টাইম অনেক লাইট আমরা কম পাই, কারণ আকাশে ক্লাউড থাকে। কিন্তু আকাশ তো পরিষ্কার, ক্লিয়ার। আর আপনার কথা আবার রেডিয়েশন, স্যার বোঝা যাচ্ছে না কিছু। তাহলে এটাকে বলা হয় সিজনাল ভেরিয়েশন। দেখেছো? আবার আটকে গেছে। সবাই কি শুনতেছো আটকা? মানে জি স্যার, জি কাটা স্যার, কাটা আটকা শুনছি স্যার। আচ্ছা, কোন পর্যন্ত শুনেছো বলো তো? স্যার মান্থলি এটা যেটা বললেন না যে মান্থলি চেঞ্জ হয়, তারপর থেকে মান্থলি আমাদের ভেরিয়েশনটা হচ্ছে সিজনাল, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, একটা হচ্ছে ডেইলি ভেরিয়েশন, ধরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সানলাইট এক এক সময় এক এক রকম থাকে, এটা একটা। একটা হচ্ছে ডেইলি, আজকে ধরো মেঘলা দিন, গতকাল সানি ডে ছিল, তার মানে মেঘলা দিন মানে কি আকাশে মেঘ আছে, সানলাইট আমি পাচ্ছি না। এটা হচ্ছে দিন, মানে এক এক দিন এক এক রকম সানলাইট থাকে, এটা ডেইলি ভেরিয়েশন। একটা হচ্ছে সিজনাল, মনসুন সিজনে একরকম, উইন্টার সিজনে একরকম, সামার সিজনে একরকম। এটা হচ্ছে আরেকটা ভেরিয়েশন। এটা কেন বলতেছি, সোলার রেডিয়েশন যে আমরা বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম রিসিভ করি, সেগুলোর কারণগুলো আসলে কি কি। নাম্বার 4 হচ্ছে লোকেশন টু লোকেশন। তোমরা যখন ম্যাপ দেখছো, ম্যাপে দেখছো যে এই যে ইকুয়েটরের 23.45 নর্থের এলাকায় রেডিয়েশন অনেক বেশি থাকে। এখন ধরো তুমি চলে গেলা এক সার্কেলের কাছাকাছি, তোমার লোকেশনের উপর বেসিস রেডিয়েশনটাও হয়ে যাবে। এটা হচ্ছে লোকেশন টু লোকেশন। আর নাম্বার 5টা কি? নাম্বার 5 হচ্ছে প্লেন সারফেসে বাস করি বাংলাদেশ। না, দেশ আছে না যারা একটু হিলি এরিয়া, তো তাদের সারফেসটা কিন্তু একদম ডিরেক্টলি হরাইজন্টাল। তারা হরাইজন্টালের সাথে কিছুটা টিল্টেড সারফেস। যেমন ধরো তুমি বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করো, ধরো কেউ পার্বত্য চট্টগ্রাম এলাকা, রাঙামাটি, খাগড়াছড়িতে আছে, তো তাদের সারফেসটা কিন্তু হরাইজন্টাল না, প্লেন না, তাদের রেডিয়েশনটা রিসিভটাও ডিফারেন্ট। তার মানে তুমি ধরো ঢাকা শহরে যেভাবে একটা প্যানেল ইনস্টল করবা, ওইখানে গিয়ে প্যানেলটা আবার ওরিয়েন্টেশনটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। তার মানে এই যে 5টা ফ্যাক্টর বললাম, এই 5টা ফ্যাক্টরের কারণে কিন্তু আমাদের আর্থ সারফেসের রেডিয়েশন গুলো ভেরিয়েশন হয়ে থাকে। তাহলে একটাকে বলা হয় আওয়ারলি ভেরিয়েশন, একটা হচ্ছে ডেইলি ভেরিয়েশন, মান্থলি ভেরিয়েশন, লোকেশন টু লোকেশন, আর একটা হচ্ছে ওরিয়েন্টেশন অফ দ্য সারফেস। তাহলে these are the factors by which sun radiation varies on Earth surface. তাহলে আমি আবার একটু রিপিট করি, আমরা আসলে কি কি জিনিস দেখলাম। মূলত এখানে কিছু জিনিস আছে কিন্তু শুধুমাত্র বোঝার জন্য, তোমাকে মুখস্থ করতে হবে না বা মনে রাখতে হবে না এরকম কিছু না। যেমন আমি জাস্ট আগে বলে রাখি যে আমরা কি কি পড়লাম। প্রথমত হচ্ছে যে আমরা একটা মানে আর্থের এটা দিয়ে বোঝার চেষ্টা করেছি ল্যাটিটিউড কোনটা, ইকুয়েটর বলতে কি বুঝি, এবং এগুলোর একটার সাথে আরেকটা রিলেশনটা কি। এগুলো জাস্ট বোঝার জন্য, এগুলো তোমার পরীক্ষার জন্য বা মুখস্থ করে রাখতে হবে এমন কিছু না। তারপরে ডিক্লিনেশন অ্যাঙ্গেলটা আসলে কি, একই কথা, ডিক্লিনেশন অ্যাঙ্গেলের সাথে এটার ইফেক্টটা কিভাবে আসে, কি কি ফ্যাক্টর গুলো ইফেক্ট, এগুলো একটু মনে রাখতে হবে। কারণ
যখন আমরা ডিজাইন করতে চাবো তখন আমাদেরকে এই ফ্যাক্টরগুলো কনসিডার করতে হবে, আওয়ারলি, ডেইলি, কিভাবে কি আসতেছে। এর কিছু হয়তোবা তোমরা আগে থেকে জেনে থাকবা, কারণ অনেকেই হয়তোবা ভূগোল টুগোল বইতে এই অক্ষাংশ দ্রাঘিমাংশ পড়ছো, কিন্তু অনেকে ভুলে গিয়ে থাকো। এই কারণেই আসলে, এবং আমাদের এই কোর্সের জন্য এগুলো লাগবেই। কেন আমরা সাউথ ফেসিং করি, কেন আমরা অ্যাঙ্গেল করে রাখি, এগুলো হচ্ছে আমাদের কিছু কারণ। আচ্ছা, তো তোমাদের এই সোলারাইজেশন পার্টে দেখবা অনেকগুলো স্লাইড আছে। আমি আসলে সবগুলো স্লাইড তোমাদের লাগবে না, এগুলো কিছু জিনিস তোমাদেরকে শুধুমাত্র আইডিয়া দেওয়ার জন্য আমি এখানে রেখেছি। আমি যে স্লাইডগুলো তোমাদেরকে পড়াবো এগুলো তোমরা জাস্ট একটু রিডিং করবা। কিছু জিনিস আছে যে হ্যাঁ মনে রাখতে হবে, যাতে তোমাদের পরের দিকের নলেজ গুলোতে এগুলো অ্যাপ্লাই করা যেতে পারে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা যে রেডিয়েশনটা পাই সেই রেডিয়েশনটাকে আমরা এখন একটু ক্লাসিফাই করি। কথা কি এখন শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমরা যে রেডিয়েশনটা আমাদের আর্থ সারফেসে রিসিভ করি স্থান থেকে, সেটাকে আমরা একটু ক্লাসিফাই করি। কেন ক্লাসিফিকেশনের কয়েকটা কারণ আছে। কারণ হচ্ছে রেডিয়েশনের ইন্টেন্সিটিও কিন্তু ডিফারেন্ট। এখন ক্লাসিফিকেশনটা করলে বুঝতে পারবা। একটা রেডিয়েশন হচ্ছে বিম রেডিয়েশন, অথবা এটাকে বলা হয় ডিরেক্ট রেডিয়েশন। ডিরেক্ট নাম দেখে বুঝতে পারতেছি, আমি আর্থ সারফেসে সান থেকে যে লাইটটা রিসিভ করতেছি সেটা সান থেকে আর্থে ডিরেক্টলি এসে পড়তেছে, মানে মাঝখানে কোনো বাধা পায়নি অ্যাটমসফিয়ারে। এটাকে বলা হয় বিম রেডিয়েশন। সেকেন্ড হচ্ছে ডিফিউজ রেডিয়েশন। ডিফিউজ রেডিয়েশন হচ্ছে আর্থ সারফেসে তো ধরো অনেক ধরনের গ্যাস থাকে, ক্লাউড থাকে, তাহলে কি হচ্ছে সান থেকে রেডিয়েশন এসে ওইখানে বাধা পাইছে, বাধা পাওয়ার পরে স্ক্যাটার হয়ে এসে আমার আর্থ সারফেসে এসে পড়লো। তাহলে ডিফিউজ রেডিয়েশনটা হচ্ছে স্ক্যাটার্ড রেডিয়েশন। তুমি নিজেও বুঝতে পারতেছো যে রেডিয়েশনটা ডিরেক্ট এসে পড়ে তার যে ইন্টেন্সিটি বা তার যে এনার্জি লেভেল, আর যে রেডিয়েশনটা ডিফিউজ এসে পড়তেছে তার লেভেলটা সেম না। আর এই বিম রেডিয়েশন এবং ডিফিউজ রেডিয়েশনের সামেশন হচ্ছে টোটাল রেডিয়েশন, আর এটার আরেকটা নাম হচ্ছে গ্লোবাল রেডিয়েশন। তাহলে একটা হচ্ছে বিম, একটা হচ্ছে ডিফিউজ, আর একটা হচ্ছে গ্লোবাল। আচ্ছা, কেন ক্লাসিফিকেশনটা করলাম? কারণ হচ্ছে তুমি যখন সোলার প্যানেল কোনো একটা জায়গায় বসাতে চাও, তোমাকে আগে জানতে হবে ওই প্লেসে কি পরিমাণ সান রেডিয়েশন এসে পড়ে। এখন তোমার কাছে ধরো একটা রেডিয়েশন মেজারমেন্টের মিটার আছে, তুমি কি করলা, আগের দিন কি পরিমাণ রেডিয়েশন এসে পড়ছে ওইটা বের করলাম। ওই অনুপাতটা দিয়ে কি তুমি একটা সোলার সিস্টেম ডিজাইন করতে পারবা বলো তো? না স্যার। পারবা না, কারণ আগের দিন রেডিয়েশন তো বেশিও থাকতে পারে কমও থাকতে পারে, তাই না? কারণ ওইটা ধরো একটা উইন্টার সিজনের একটা দিন, তাহলে কোন একটা স্পেসিফিক ডে রেডিয়েশন হিসাব করে কিন্তু আমি একটা পুরা সোলার সিস্টেম ডিজাইন করতে পারি। আচ্ছা, এক মাসের রেডিয়েশনের ডাটা দিয়ে কি ডিজাইন করা সম্ভব বলো তো? সেটাও সম্ভব না। না এক স্যার, এটা এক বছরেরটা দিয়ে সম্ভব হইতে পারে। এক বছরেরটা দিয়ে সম্ভব? সেটাও সম্ভব না। হইতে পারে না এই বছর বেশি বৃষ্টি নামছে, আগের বছর কম বৃষ্টি নামছে, হইতে পারে না? জি স্যার হইতে পারে, তবে একটা অ্যাপ্রক্সিমেশন তো করাই যাইতে পারে নাকি? এই অ্যাপ্রক্সিমেশনটা কিন্তু এক বছরের অ্যাপ্রক্সিমেশন হয় না, মিনিমাম 5 ইয়ার্স। মিনিমাম 5 ইয়ার্স এর রেডিয়েশন ডাটা থেকে রেডিয়েশন ডাটার এভারেজ নিয়ে সোলার প্যানেল ডিজাইন করতে হয়। এখন তোমাকে বলা হইলো যে তোমার বাসার উপরে বা একটা কমার্শিয়াল বিল্ডিং এ প্যানেল ডিজাইন করো, তুমি বললা যে আমার তো 5 বছর ধরে রেডিয়েশন মেজার করতে হবে তারপরে বসাবো, তাহলে কি হবে? 5 বছর ধরে তুমি আগে মেজার করবে। আচ্ছা স্যার, এমন কি কোনো সংগঠন বা সংস্থা আছে যারা মানে এটা করে বা মেজারমেন্টটা রাখে? সেটাই আসতেছিলাম যে তাহলে কি করা যাবে। এখন এই রেডিয়েশনের ডেটাটা কিন্তু আসলে আমি নিজে মেজার করব না, কারণ এই মেজারমেন্টটা 5 বছর ধরে করে আমি বসাবো সেটা আমার দরকার নেই। এটা আমি রিসার্চ কাজে ইউজ করতে পারি। ধরো আমি রিসার্চ করতেছি
আমার 5 বছর ধরে আমার একটা মিটার বসানো আছে, সেটা আলাদা জিনিস। কিন্তু আমি অ্যাজ এ ডিজাইনার এখনই আমার লাগবে বা 1 মাসের ভিতরে বসাইতে হবে, তাহলে আমি এখন কি করব? বিভিন্ন ইনস্টিটিউট বা অর্গানাইজেশন আছে যারা এই রেডিয়েশনের ডাটাগুলো কন্টিনিউয়াসলি মেজার করে যায়। এই ডাটার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে অন ফিল্ড ডাটা, একটা হচ্ছে স্যাটেলাইট ডাটা। একটা হচ্ছে অন ফিল্ড, ফিল্ডে যারা মেজার করে। সেটা কেমন? সেটা হচ্ছে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। তারা কি করে, বাংলাদেশে ধরো তাদের 10টা বা 12টা স্টেশন আছে, তারা ওই স্টেশনে ডাটাটা মেজার করে। এটা হচ্ছে বিভিন্ন স্পেসিফিক স্টেশন, যেমন ঢাকা শহরের ভিতরে আগারগাঁতে একটা স্টেশন আছে, কিন্তু তুমি বসাইতে চাচ্ছ মতিঝিলে, তাহলে তোমাকে ওদের কাছ থেকে ডাটা নিতে গেলে কিন্তু ওই আগারগাঁ ডাটাটা নিয়ে তোমাকে বসাইতে হবে। আরেকটা হচ্ছে স্যাটেলাইট ডাটা, এটা বিভিন্ন অর্গানাইজেশন আছে, তার ভিতরে একটা রিলায়েবল হচ্ছে নাসা। নাসা কি করে, স্যাটেলাইটের মাধ্যমে আর্থ সারফেসের কিছুটা উপরের ডাটা মেজার করে। কারণ নাসা কিন্তু আর্থ সারফেসের ডাটা মেজার করতে পারে না, স্যাটেলাইট কিন্তু গ্রাউন্ডের ডাটা মেজার করে না, এরা কিন্তু অ্যাটমসফিয়ারের ডাটা নেয়। আর অন ফিল্ড ডাটা বা গ্রাউন্ডের ডাটা কারা নেয়? মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। দুইটা সমস্যা। মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট হচ্ছে তার স্টেশনটা যেখানে, সে শুধুমাত্র সেই জায়গাটার ডাটাই দিচ্ছে, সে তোমার ইচ্ছা মতন কোনো জায়গার ডাটা দিতে পারবে না। আর নাসা হচ্ছে তোমার ইচ্ছা মতো যে কোনো জায়গার ডাটা সে দিতে পারে, কিন্তু ওই ফিল্ডের ডাটা মানে একদম মানে সারফেসের ডাটা সে দেয় না, সে দেয় কোথাকার উপরে, একটু সারফেস থেকে কিছুটা উপরের ডাটা দেয়। তাহলে আমার জন্য আসলে কোনটা ভালো? সাধারণত আমরা ডিজাইন করার সময় এই স্যাটেলাইট ডাটাটা নিয়ে ডিজাইন করি, কারণ এটা আমাকে লোকেশন স্পেসিফিক ডাটা প্রোভাইড করতে পারে। যদিও স্যাটেলাইট ডাটার সাথে একদম অন ফিল্ডের ডাটার কিছুটা ভেরিয়েশন থাকে। আমি কি করি, বিভিন্ন সফটওয়্যার আছে অথবা নাসার ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে গিয়ে আমি ল্যাটিটিউড এবং লংগিটিউড বসাই দিই। যেমন তুমি মতিঝিলের কোথায় বসাতে চাও, ওই জায়গাকার ল্যাটিটিউড লংগিটিউড যদি তুমি দিয়ে দাও, তাহলে ওইখানকার 5 বছর 10 বছর ইভেন 20 বছরের ডাটাও সে বের করে দিবে। তুমি ওই ডাটাটার এভারেজ রেডিয়েশন ডাটা নিয়ে তখন তুমি তোমার সোলার রেডিয়েশনের অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করবে, এবং সেখানে তুমি কোন রেডিয়েশনের ডাটাটা ইউজ করবা, বিমটা, ডিফিউজটা, টোটালটা, সেটাও সেখান থেকে তুমি নিয়ে নিতে পারো। এই কারণে এই যে রেডিয়েশন পার্ট যেটা আমরা পড়তেছি, আমরা নিজেরা যেহেতু মেজার করব না, এই কারণে তোমাদের জাস্ট বেসিক আইডিয়াটা দিয়ে রাখছি, যে ডাটা যখন আমি কালেক্ট করব তখন যেন আমি বুঝি এটা কোন টাইপ অফ ডাটা, আমাকে কোন ডাটাটা নিতে হবে, কিভাবে নিতে হবে, জাস্ট এই কথাগুলো। যখন আমরা এই রেডিয়েশন নিয়ে রিসার্চ করব, যে আমি একটা স্পেসিফিক লোকেশনের রেডিয়েশন, তখন এটার ইন ডেপথে তোমাকে যেতে হবে, গিয়ে তখন তোমাকে এই রেডিয়েশন পার্টের অনেক জিনিস করতে হবে, যেটা তোমার ওই যে বললাম যে অনেকটা জিওগ্রাফিক্যাল অনেক কিছু চলে আসবে। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে যেগুলো করবো সেটা হচ্ছে এই যে ডাটাটা আমরা নিব, সেই ডাটাটার আবার বিভিন্ন, যেমন ডেটা তো ধরো তো একটা সিম্বল, যেমন ভোল্টেজ ভি দিয়ে লেখা থাকে, তুমি ভি দেখেই বুঝো যে এটা ভোল্টেজের ভ্যালু। এই ডেটাটা কোনো একটা সিম্বল দিয়ে বোঝানো থাকবে যে এই ডেটাটা আসলে কোন ভ্যালু। এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তোমাদেরকে জাস্ট কিছু জিনিস দেখায় রাখি। এই যে যখন সোলার রেডিয়েশনটা এসে পড়ে, তখন কিন্তু বিভিন্ন রকমের অ্যাঙ্গেল হয়। একটা হচ্ছে ধরো ইনসিডেন্স অ্যাঙ্গেল, সোলার রেডিয়েশন এসে পড়তেছে, এখন এই ইনসিডেন্স অ্যাঙ্গেলটা কিভাবে আসে। তারপরে আছে হচ্ছে তোমার অ্যাজিমুথ অ্যাঙ্গেল, অ্যালটিটিউড অ্যাঙ্গেল। এগুলো হচ্ছে ইন ডেপথ, মানে যখন আমরা রেডিয়েশন নিয়ে একদম রিসার্চ করব বা স্টাডি করব, তখন এগুলো ইন ডেপথ স্টাডি। আর তোমাদেরকে আমি এই অ্যালটিটিউড অ্যাঙ্গেল, অ্যাজিমুথ অ্যাঙ্গেল গুলো দেখায় রাখবো এই কারণেই, কারণ আমাদের যাতে অ্যাঙ্গেল গুলো আমরা বুঝি, আমাদের পরে যখন কখনো কাজে লাগে, একদম বেসিক জিনিসগুলো আমরা যাতে জেনে রাখতে পারি। তো এই পর্যন্ত কারোর কোনো কিছু কোয়ারিজ থাকলে বা কোশ্চেন থাকলে বলো। অনেকে হয়তো মাঝে মাঝে যদি কোনো কিছু শুনতে পারো নাই,
নেটওয়ার্ক প্রবলেমের কারণে সেটা হতে পারে, বাট তোমাদের যদি এই পর্যন্ত কোনো কোয়ারিজ থাকে বা কোশ্চেন থাকলে বলো। আমি তোমাদেরকে যে স্লাইড গুলো দেখিয়েছি, তোমরা স্লাইড গুলো একবার একটু রিডিং করবা ভালো করে। অনেক কিছু আছে তোমাদের মুখস্থ করার দরকার নেই, যেমন এখানে দেখবা ল্যাটিটিউড লংজিটিউডের ডেফিনিশন দেওয়া আছে, এক্সপ্লেনেশন দেওয়া আছে, মুখস্থ করার কিছু নেই। কারণ আমি ল্যাটিটিউড লংজিটিউড কাকে বলে বা প্রাইম মেরিডিয়ান কাকে বলে জিজ্ঞাসা করবো না, বাট তুমি যেন বুঝতে পারো যে প্রাইম মেরিডিয়ান লাইনটা আসলে কিভাবে আসছে, ল্যাটিটিউড লাইনটা কিভাবে আসছে। কারণ এটার সাথে তো কোঅর্ডিনেট এবং এই ল্যাটিটিউড লংজিটিউডের উপর ডিপেন্ড করেই তো আসলে আমাদেরকে এগুলো হচ্ছে ডিজাইনের একদম ইনিশিয়াল পার্ট। এইটা না বুঝলে পরে ডিজাইনে আমি যেতে পারবো না। ডেফিনিশন গুলো একটু মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। কি কি ফ্যাক্টরের কারণে রেডিয়েশন ভ্যারি করে সেগুলো মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। কিন্তু বাকি জিনিসগুলো জাস্ট তোমাদেরকে বোঝার জন্য বলেছি। এই যে পরে টার্ম গুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, কারণ টার্ম দেখেই তো আমি রেডিয়েশনের ভ্যালু বুঝবো। বাকিগুলো তোমাদেরকে ওভাবে করে রাখলেই চলবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার রেকর্ডিং কি দেওয়া হবে স্যার? আচ্ছা, তোমাদেরকে যে রেকর্ডিং আমি আজকে রেকর্ডিং যদিও করি নাই, আর তোমাদের কুইজ গুলো আমি সাধারণত এই কোর্সের কুইজ গুলো এমসিকিউ নেই। আর এমসিকিউ কুইজের সমস্যা হচ্ছে তুমি যদি ইন ডেপথ না বুঝো তাহলে সমস্যা। আমাদের এই কোর্সে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম খুব বেশি নাই, মানে আমি এনার্জি কনভার্সন পার্টের কথা বলতেছি। মেশিনে অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, এনার্জি কনভার্সনে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম বা প্রবলেম গুলো খুব বেশি না, আছে কিন্তু কম। তোমাকে এখানে কিন্তু জাস্ট তুমি যদি ক্লাস ভালো করে বুঝো তাহলে তুমি বুঝে কোনো একটা জিনিস এক্সপ্লেইন করে দিতে পারবা। ফোর্থ ইয়ারের জিনিস তো, এখানে আসলে মুখস্থ কোনো কিছু নাই। তোমাকে কোনো একটা জিনিস এক্সপ্লেইন করতে বলা হলে তোমাকে ওই কার্ভ থেকে জাস্ট বুঝে এক্সপ্লেইন করতে হবে। সো এই কারণে ক্লাসে একটু কনসেন্ট্রেশন দিয়ে বুঝে রাখার চেষ্টা করবে, তাহলেই চলবে। লেকচার শিট আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি। যে লেকচার শিট গুলো আমি তোমাদেরকে দেখালাম ভেরি করে, বাকিগুলো রিডিং করে বুঝে নিলেই চলবে। স্যার অ্যাটেন্ডেন্সের একটা শীট দিছেন মেবি, বা তোমাদের যদি কোনো কোয়ারিজ না থাকে, থাকলে বলো, না থাকলে আমি শেষ করব। আর অ্যাটেন্ডেন্সে তোমরা ওই যে যেভাবে টার্ন ইন করে আগের গুলো দিয়েছো এটা ওইভাবে সাবমিট করে দিয়ে দাও। যদি কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আদারওয়াইজ আমি আজকে ক্লাস এখানে শেষ করি। আমরা নেক্সট উইকে আবার ওখান থেকে কন্টিনিউ করব। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।